পথ কুকুরদের নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমাদের কিন্তু বুঝতে হবে তারাও কিন্তু এই সমাজের আরেকটা জীব। আমাদের যেরকম বাঁচার অধিকার আছে, ওদেরও কিন্তু সমানভাবে বাঁচার অধিকার আছে। পথ কুকুর আমাদের পাড়ায়, প্রত্যেকটা পাড়ায় কালু, ভুলু, লালি, এরা কিন্তু আমাদের সমাজের একটা অঙ্গ। যে কোনো ওষুধ মানে হচ্ছে ড্রাগ। তো ড্রাগ সবসময়ই কোনো একজন রেজিস্টার্ড ভেটেরিনারি সার্জনকে দিয়ে কনসাল্ট করেই কিন্তু দেওয়া উচিত। পথ কুকুরদের নিয়ে সচেতনতা বাড়ছে, মানুষের তাদের প্রতি ভালোবাসা বাড়ছে এবং বহু ক্ষেত্রে যে হয়তো বলা হয় যে একটা পাড়াতে এনারা থাকেন, তো বহু ক্ষেত্রে ওরাও হয়তো আমাদের সেই পাড়ার একটা অংশ বা সদস্য। কিন্তু সমস্যা হচ্ছে যে পথ কুকুরদের বিভিন্ন রকম রোগ হয় এবং তার জন্য তাদেরকে বহু রোগে ভুগতে হয়। তো মূলত এখন তাদের কি কি সমস্যা হচ্ছে আমাদের এই শহুরে সমাজে বাস করতে গিয়ে? পথ কুকুরদের নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমাদের কিন্তু বুঝতে হবে তারাও কিন্তু এই সমাজের আরেকটা জীব। আমাদের যেরকম বাঁচার অধিকার আছে, ওদেরও কিন্তু সমানভাবে বাঁচার অধিকার আছে। আমরা মানুষ, সে মানুষের মধ্যে আমি আপনি সবাই পড়েন। আমরা কিন্তু খুব স্বার্থপর। আমরা মনে করি আমরাই বাঁচবো, আর যাদেরকে বাঁচার আর কারুর অধিকার নেই। আমরা যেন তেন প্রকারেণ কিন্তু আমরা সমাজের সব থেকে উৎকৃষ্ট জিনিসটা আমরাই খাবো, আমরাই সেটাকে এনজয় করবো। কিন্তু সেখান থেকে একটু বেরিয়ে আসতে হবে। একটু মানসিকতা চেঞ্জ করলেই কিন্তু পুরো পৃথিবীটা সবার জন্য খুব মধুর হয়ে উঠবে। পথ কুকুর আমাদের পাড়ায়, প্রত্যেকটা পাড়ায় কালু, ভুলু, লালি, এরা কিন্তু আমাদের সমাজের একটা অঙ্গ। আমরা যখন রাত্রিবেলা কেউ 12টা কেউ 1টার সময় ফিরি, তারা কিন্তু আমাদের মোড়ের মাথা থেকে বাড়ি অবধি কিন্তু তারা আমাদেরকে নিয়ে আসে, স্কট করে নিয়ে আসে। কিন্তু অনেকে আমরা ভুলে যাই, অনেকে তাদেরকে আমরা পাথর ছুরি, ইট ছুরি, এবং ওই ছোড়াতেই অনেক সময় আনন্দ পাই। অনেক সময় বাচ্চারা একটা কুকুরকে ইট ছুটছে, তার বাবা মা পাশেই দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বলছে না। সেখান থেকেই কিন্তু তার নিষ্ঠুরতা শুরু হচ্ছে। সে তখন হয়তো 5 বছরে, সে বোঝে না। সে 5 বছরে সে একটা 2 বছরের কুকুরকে একটা ইট ছুটছে, ছোট একটা নুড়ি ছুটছে, কিন্তু বাবা মা কিছু বলছে না। সেখান থেকেই যদি আমরা তাদেরকে ঠিক করি, আরে ওকে আদর কর, দেখবি ও কিন্তু তোকে ভালোবাসবে। এই পথ কুকুরদের কাছ থেকে এবং প্রত্যেকটা অ্যানিমাল কিংডমের কাছ থেকে যে আনকন্ডিশনাল লাভ পাওয়া যায়, সেটা কিন্তু মানুষের থেকে আমরা পাবো না। আমরা যদি সংসারে কারোর কাছ থেকে ঝগড়া করি, কোনো অফিসে চলে যাই, ফেরার পর কিন্তু সে মুখ গোমড়া করেই থাকে। কিন্তু আমাদের বাড়িতে যদি পেট ডগ থাকে, বা বাড়িতে যদি বাড়ির বাইরে যদি কালু, লালি তারাও থাকে, তাদেরকে বাড়ি যখন অফিস যাচ্ছি তখন যদি বকেও যাই, কিন্তু ফেরার সময় কিন্তু সে লেজ নড়ে আপনাকে কিন্তু ওয়েলকাম জানাবে। এই জায়গা থেকেই শুরু হয় বন্ডিং, মানুষের সঙ্গে পশুর বন্ডিং। এই বন্ডিংটা যখন আমরা আরো ডিপে যাব, তখন বুঝবো যে ওদের কাছ থেকে আমরা কি পেতে পারি। আর পথ কুকুর বা বাড়ির কুকুর, তাদেরকে হ্যান্ডেল করতে গেলে একটা জিনিস সবসময় বুঝতে হবে, যে প্রিভেন্টিভ মেডিসিন, যেটা মানুষের ক্ষেত্রেও এখন প্রত্যেকটা ডাক্তারবাবুরা বলছে। আমাদের ইন্ডিয়ার মতো কান্ট্রিতে আমরা কিউরেটিভ মেডিসিনে প্রেফার করছি, আমরা প্রিভেন্টিভ মেডিসিনটা ভুলে যাচ্ছি, ওটাকে আমরা অমিট করে যাচ্ছি। সেটা পশুদের ক্ষেত্রে আরও বেশি দেখা যাচ্ছে। বাড়িতে 5 বছরের কুকুরটা রয়েছে, কিন্তু তাকে আমরা কোনো ভ্যাকসিনই করছি না। আমরা বিড়ালটাকে রেখেছি, কোনো ভ্যাকসিনই করছি না। যে প্রিভেন্টিভ মেডিসিনটার উপর আমাদেরকে জোর দিতে হবে। এবার ধরুন এই প্রিভেন্টিভ মেডিসিন, ধরুন আমার পাড়ায় কুকুর আছে যাকে আমি খেতে দিই, কি ধরনের মেডিসিন তাকে দেওয়া উচিত? নিজের থেকে আমি বলবো কোনো মেডিসিনই দেওয়া উচিত না। সবসময় একজন রেজিস্টার্ড ভেটেরিনারি সার্জনের সাথে কনসাল্ট করা উচিত। আমাদের প্রায় 3 কিলোমিটার 2 কিলোমিটার অন্তরই প্রত্যেকটা ব্লকে একজন করে ব্লক অফিসে বা স্টেট ভেটেরিনারি হসপিটালে বা উপস্বাস্থ্য কেন্দ্র যেটা ভেটেরিনারির আছে, সেখানে প্রত্যেকটা রেজিস্টার্ড ভেট বসে আছেন। সেখানে গিয়ে একটু কনসাল্ট করুন, কনসাল্ট করেই মেডিসিন দেওয়া উচিত। আমার বাইরে যে 2-3টে বাচ্চাদেরকে আমরা খেতে দিচ্ছি, অ্যাকচুয়ালি আমি সব কুকুর বিড়ালকে বাচ্চা বলে ফেলি। বাচ্চা মানে ওরা তো আমাদের কাছে বাচ্চাই, সেই জন্য বাচ্চাই বলে ফেলি। তো যে বাচ্চাটাকেই আমি লালন পালন করছি, তাকে প্রতিদিন খেতে দিচ্ছি, দেখবেন মানুষের শরীর খারাপ হলে যতটা না মন খারাপ করে, কিন্তু পাড়ার কুকুর হোক বা বাড়ির কুকুর হোক বা বেড়াল হোক কি পাখি হোক, তাদের শরীর খারাপ করলে দেখবেন মনটা বেশি খারাপ করে। মনটা আপনি কোনো জায়গায় কনসেন্ট্রেট করতে পারবেন না। কিন্তু সেই জায়গায় যদি বাড়ির কোনো মানুষের শরীর খারাপ হয়, ঠিক আছে ডাক্তারবাবুকে দেখিয়ে নাও, ওষুধটা খেয়ে নাও, এইটুকু বলে কিন্তু আপনি আপনার কাজ করতে পারবেন। তো কি মেডিসিন দিতে পারেন? ফার্স্ট হচ্ছে ওদেরকে একটু ডিওয়ার্মিং করতে হয়, মানে কৃমির ওষুধ। কুকুর বিড়ালের কৃমিটা খুব, পাখিদেরও কৃমিটা খুব ওদেরকে ডিস্টার্ব করে। তাছাড়া ওদের প্রিভেন্টিভ মেডিসিন যেগুলো, কুকুরের ক্ষেত্রে পারভো বলে একটা ভাইরাল রোগ হয়, যেটা খুব ফ্যাটাল,
অ্যাবভ 90% মর্টালিটি। তাছাড়া ডিস্টেম্পার বলে একটা নিউরোলজিক্যাল প্রবলেম হয়, সেটা যে ফার্স্ট সিমটম হচ্ছে প্যারাপ্লেজিয়া, মানে পেছন পোর্শনটা পড়ে যায়। মানুষের ক্ষেত্রে যেরকম নিউরোলজিক্যাল বিভিন্ন ভাইরাল অ্যাটাক আছে সেরকম অ্যাটাক হয়। সেটা থেকে ফেরার চান্স পায় নীল, এবং হয়ে গেলে সেটা পাড়ার মধ্যে অন্য কুকুরকেও ট্রান্সমিট করতে পারে যেহেতু ভাইরাল। সেজন্য পারভো, ডিস্টেম্পার এরকম আরও অনেক রোগ আছে, সেই রোগগুলোর ভ্যাকসিন এবার পাড়ার কুকুরের ক্ষেত্রে কি অনেক রকম ভ্যাকসিন করতে পারবেন, কি এফোর্ড করবে, সেটা একটা বিগ কোশ্চেন থাকে। প্রত্যেকটা ফ্যামিলি থেকে যদি একটা বাচ্চাকে আমরা যদি খাওয়া এবং তার মেডিসিন মানে প্রিভেন্টিভ অ্যান্টিরেবিস, যেটা থেকে আমাদের জলাতঙ্ক রোগের এগেনস্টে, কারণ তাকে আমরা ছুটছি। অ্যান্টিরেবিসটা খুব ইম্পর্টেন্ট মানুষদের জন্য, মানে খুব ইম্পর্টেন্ট, যদি না হয় তাহলে মানুষ হবে না, সেফ থাকতে পারবে। একদম ঠিক কথা। এবং মানুষের এটা কিভাবে ট্রান্সমিট করবে, কুকুরটা যদি আপনাকে কামড়ে দেয় অথবা আপনার কোনো জায়গায় কোনো ক্ষত থাকলো, কোনো অ্যাবারেশন থাকলো, সেখানে যদি ও চেটে দেয়, সেই লালা থেকে, এটা স্যালাইভা থেকে ট্রান্সমিট করে, কুকুর থেকে মানুষের স্যালাইভা দিয়ে ট্রান্সমিট হয়। কোনো জায়গায় যদি আপনার হাত কেটে থাকে, সেখানে যদি ও লিক করে এবং ও যদি ক্যারিয়ার হয়, বা ওর থেকে যদি র্যাবিসটা আপনার গায়ে চলে আসে, সেটা কিন্তু আর এই র্যাবিস হচ্ছে এমন একটা রোগ, সেখান থেকে আর ফেরত পাওয়া যায় না। এটা গেল হচ্ছে জুনোটিক ইম্পর্টেন্স। মানে জুনোটিক ইম্পর্টেন্স মানে সেই সমস্ত রোগ যে রোগগুলো মানুষ থেকে কুকুর বিড়ালে এবং কুকুর বিড়াল থেকে মানুষে ট্রান্সমিট করে। এছাড়া ওদের কিছু রোগ আছে, যেরকম পারভো, ডিস্টেম্পার, হেপাটাইটিস, প্যারাইনফ্লুয়েঞ্জা, লেপ্টোস্পাইরোসিস, তার কম্বাইন্ড ভ্যাকসিন পাওয়া যায়। এই দুটো ভ্যাকসিনই যদি মিনিমাম করা যায়, তাহলে কিন্তু অনেকগুলো রোগকে আমি প্রিভেন্ট করতে পারবো। এবার আমাদের মনে হতে পারে আমার নিজের বাড়ির মধ্যে জ্যাকি আর টমি আছে, তাদেরকে লালন পালন করবো না, আমি বাইরের কুকুরগুলো লালন পালন। কিন্তু আমি যদি জায়গাটা বোঝানোর চেষ্টা করছি যে রোগটা কিন্তু আপনার কুকুর, আপনার বাড়ির ভেতরে যে পেট ডগটা আছে তাকে যখন অ্যাটাক করবে, তার আগে কিন্তু বাইরের কুকুরটাকে অ্যাটাক করবে, সে কিন্তু ট্রান্সমিট করবে, সে কিন্তু ক্যারিয়ার হিসেবে কাজ করবে। তো বছরে যদি একটা মিনিমাম বা দুটো মিনিমাম ভ্যাকসিন যদি ওই বাইরের বাচ্চাগুলোকে, অন্তত একটা দুটো বাচ্চাকে প্রত্যেকটা ফ্যামিলি থেকে আমরা কন্ট্রিবিউট করি, তাহলে কিন্তু রোগগুলো আমাদের বাড়ির কুকুর বিড়ালেরও কম হয়। মানুষ মনে করে যে আমার বাড়ির ভেতরে যে আছে তাকে সেফ রাখবো, তার পেছনে খরচা করুন, কিন্তু রাস্তার কুকুর বিড়ালের জন্য কেন খরচা করবো? বাইরের রাস্তার কুকুরগুলোকে যদি আমরা ভ্যাকসিনেট করি, সেটা হয়তো আমি পুরো ভ্যাকসিনের যে প্রোটোকল আছে সমস্ত রকম রোগগুলোকে কভার না করুক, অন্তত স্পেশাল যে রোগগুলো হয়ে গেলে ইরিভার্সিবল হয়, যে রোগগুলো থেকে ফেরানো অনেক টাফ হয়, সেই প্রিভেন্টিভ অন্তত একটা বা দুটো ভ্যাকসিন যদি বাইরের বাচ্চাগুলোকে প্রত্যেকটা ফ্যামিলি দায়িত্ব নিই, তাহলেই কিন্তু পুরো সমাজটা অনেক রোগমুক্ত হয়ে যাবে, ওদের সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে। সেই জায়গাটা বোঝার এডুকেশন, মানে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, এই ব্যাপারটাও, সেই সচেতনতাও কিন্তু উঠে আসতে হবে প্রত্যেকটা মানুষের থেকে। তাহলেই কিন্তু পুরো সমাজটা অনেক ভালো হয়ে যাবে, ওদের সমাজটা অনেক ভালো হবে এবং অনেক রোগমুক্ত হতে পারে। তাহলে এই কৃমির ওষুধটা কি কদিন অন্তর খাওয়ানো উচিত? কৃমির ওষুধটা অ্যাকচুয়ালি আবারও বলবো, যে কোনো ওষুধ মানে হচ্ছে ড্রাগ। তো ড্রাগ সবসময় কোনো একজন রেজিস্টার্ড ভেটেরিনারি সার্জনকে দিয়ে কনসাল্ট করেই কিন্তু দেওয়া উচিত। এই কৃমির ওষুধটা বাচ্চা কুকুর বা বিড়াল থেকে বড় কুকুর বা বিড়ালকেও কিন্তু দিতে হয়, এবং এই কুকুর বা বিড়ালকে যখনই আমরা কৃমির ওষুধ দেবো, তার বডি ওয়েটটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বডি ওয়েটের উপরই কৃমির ওষুধের ডোজ ক্যালকুলেট হয়। এবার আমাদের এস্টিমেশনে বুঝতে হবে যে সেই কুকুরটা কত বডি ওয়েট, সেটাকে পাপি হোক বা অ্যাডাল্টই হোক। মোটামুটিভাবে বিভিন্ন রকম ব্র্যান্ডেড ওষুধ আছে, যে ওষুধগুলো আমরা কুকুর বা বিড়ালকে দিতে পারি। কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি, যখন আমরা কুকুর বা বিড়ালকে কৃমি ওষুধ দিই, তখন কোনো ভেটেরিনারি সার্জনের কনসাল্ট ছাড়াই দেওয়ার চেষ্টা করি, সেলফ ট্রিটমেন্ট করার চেষ্টা করি, অথবা কোয়াক বা কোনো অ্যানিমাল লাভার বা কেউ কুকুর পালে তারা বলে দিল, আমি দিয়ে দিলাম। কিন্তু তখন কুকুরটা পাতলা পায়খানা করছে, তখন ও স্ট্রেস কন্ডিশনে আছে, সেই অবস্থায় যদি কৃমি ওষুধ দিই, সেটা ওর ক্ষেত্রে অনেক খারাপ হয়। সবসময় একজন অ্যানিমাল ডক্টরের কাছ থেকে কনসাল্ট করেই বাচ্চাদের বা বড়দের কৃমির ওষুধ দেওয়া উচিত। এবার এই কৃমিটা কিন্তু ওদের বাচ্চাদের ক্ষেত্রে খুব শর্ট টার্মে দিতে হয়, দেখা যাবে 15 দিন বা 21 দিনে রিপিট করতে হয়। বড় কুকুরের ক্ষেত্রে 2 মাস 3 মাস পরপর করতে হয়। এবং যদি আরও সায়েন্টিফিক্যালি বলেন, যে বছরে অন্তত 2 বার বা 3 বার যারা বাড়ির কুকুর রাখছেন, বাড়িতে পেট ডগ বা পেট ক্যাট রাখছেন, তারা স্টুলটা এক্সামিন করা উচিত, যে কি ধরনের কৃমি আমার কুকুরটার বা বিড়ালটার বেশি হচ্ছে। সেটা অনেকেই কিন্তু আমরা করি না, রুটিন স্টুল টেস্ট আমরা রেকমেন্ড করি। আচ্ছা, এবার আরেকটা কথা হচ্ছে যে আমি অনেককে দেখেছি মিষ্টির সাথে কৃমির ওষুধটা খাওয়াতে, তো এটা কি সায়েন্টিফিক, বা কৃমির ওষুধটা খাওয়াবে কি করে? খুব সুন্দর কোশ্চেন। অ্যাকচুয়ালি আমরা যারা সায়েন্টিফিক্যালি ট্রিটমেন্ট করার চেষ্টাই করি, তারা কিন্তু সবসময় বলি যে ডগেদের ক্ষেত্রে কিন্তু মিষ্টিটা না দেওয়া উচিত।
কিন্তু পেট পেরেন্ট যারা আছেন, যারা বাড়িতে কুকুর বিড়াল রাখছেন, তারা কুকুর খাওয়ানো একটা তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে যায়। এগুলো অনেক সময় কিন্তু এটা ওদেরই সোশ্যালাইজ করতে হয়। ছোট বয়স থেকেই যদি আমরা কুকুর বিড়ালটাকে কৃমির ওষুধ বা অন্য ধরনের কোনো ক্যালসিয়াম ভিটামিন ওষুধ হাতে করে খাওয়ানোর প্র্যাকটিস করি, তাহলে কিন্তু বড় হয়েও আমরা হাতে করে গলার মধ্যে ঢুকিয়ে খাওয়াতে পারবো। কিন্তু ছোটবেলা থেকে না, ওকে জোর করবো না বা ওকে একটু প্যাম্পার করলাম, তাহলে ওই অবস্থা থেকে যদি ওদেরকে না লার্নিংটা দিলাম না, তখন কিন্তু বড় হয়ে আমাদের ওই কৃমির ওষুধের ট্যাবলেটটা খাওয়াতে টাফ হয়ে যায়। আমরা আমাদের ক্লিনিক থেকে প্রেফার করি যে অনেক সময় মেটেটা বয়েল করে মেটের মধ্যে ঢুকিয়ে কৃমি ওষুধ খাওয়াতে, অথবা এখন ক্যাট পিল বা ডগ পিল খাওয়ানোর জন্য বিভিন্ন রকম কম্পোজিশনের বিভিন্ন রকম মাড পাওয়া যায়, যেগুলোর মধ্যে আমরা ওই লিভার পেস্টের মতো পাওয়া যায়, যার মধ্যে ওটাকে ঢুকিয়ে দিলে ওটা টেস্টি হয়, ওটা খেয়ে নেয়। কিন্তু মিষ্টির সঙ্গে আমরা প্রেফার করব না, মিষ্টি ডগ বা ক্যাটকে না দেওয়াই ভালো।